জামানত বাজেয়াপ্তের শঙ্কায় নির্বাচন পেছানোর চেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। এজন্য সামনে আনা হচ্ছে পিআর পদ্ধতি। এমন অভিযোগ করেছেন বিএনপি নেতারা। ভোট বানচালে ষড়যন্ত্রকারীদের তালিকা চান তারা। আগামী নির্বাচনের সংস্কারবিহীন পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন বিএনপির। জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী নবীন দলের আলোচনা সভা। হাসিনার পুলিশ, হাসিনার সচিব এখনো বসে আছে আগামী নির্বাচনকে। এই আয়োজনে অংশ নিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক অভিযোগ করেন, নির্বাচন বানচালের নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে। আমরা তো জনগণের আন্দোলনের সরকার, তাহলে আপনাদের আমলে কারা আবার নতুন করে এই নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত, তাদের নাম আপনারা প্রকাশ করতে হবে। প্রেস ক্লাবে আরেক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ অভিযোগ করেন, নির্বাচন বিলম্বিত করতে পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে কিছু উপদেষ্টা ও দু একটি রাজনৈতিক দল। কিছু রাজনৈতিক দল তারা ইতিমধ্যে ধরে নিয়েছে যে নির্বাচনে তাদের জামানত বাজেয়াপ্ত হবে, তাদের পক্ষে নির্বাচিত হওয়া সম্ভব নয়। সুতরাং এই নির্বাচনকে বিলম্বিত করার জন্যই তারা পিআর সিস্টেমের কথা বলেন। নির্বাচনের আগে সহিংসতা চালাতে পারে আওয়ামী লীগ, এমন শঙ্কা জানিয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। ভারতে আশ্রয় নিয়ে এই মাফিয়া নেত্রী শেখ হাসিনা এই দেশকে লণ্ডভণ্ড করার জন্যে, নির্বাচন বানচাল করার জন্য অনেক সহিংস ঘটনার অবতারণা করবেন। আমরা দল মত নির্বিশেষে দেশবাসী সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই মাফিয়াদের নাশকতামূলক কর্মকাণ্ডকে প্রতিহত করব। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখা নির্বাচিত সরকার বাস্তবায়ন করবে বলেও মন্তব্য করেন হাফিজউদ্দিন আহমেদ। 1 বছর অতিক্রান্ত হলো, পুলিশ বাহিনীর মধ্যে কোনো সংস্কার করা হয় নাই এবং এই বাহিনী সঠিকভাবে একটি নির্বাচন করতে পারবে কিনা এ নিয়ে জনমনের সন্দেহ রয়েছে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের 1 বছরের প্রত্যাশা ও প্রাপ্তির সমীকরণে হতাশার পাল্লাই বেশি ভারী। নাজুক আইন শৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ সাধারণ মানুষের। কমেছে আয় রোজগার, প্রশাসন সিন্ডিকেট ভাঙা নিয়েও পূরণ হয়নি প্রত্যাশা। তবে বিচার কাজের অগ্রগতি, সংস্কার ও নির্বাচনের তারিখ ঘোষণায় সাধুবাদ জানিয়েছেন সরকারকে। গণ অভ্যুত্থানের পর আকাশচুম্বী প্রত্যাশা ও আকাঙ্ক্ষার মধ্যে গত 8ই আগস্ট দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ঘটনাবহুল 1 বছরে প্রত্যাশার তুলনায় প্রাপ্তি কতটুকু? বর্ষপঞ্জি মূল্যায়নে নাজুক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন সাধারণ মানুষ। দৌরাত্ম্য কমেনি চাঁদাবাজ ও ছিনতাইকারীদের। এখন মানুষ তো অনেক বিভিন্ন ধরনের জাগ যেখানে পাচ্ছে সেখানে মারতেছে, এখন কোনো ওটা ধরাধরি নাই। গতকালও তো সাংবাদিক মেরে ফেলছে গাজীপুরে। এগুলা প্রশাসনিক দুর্বলতার কারণে হচ্ছে। দুর্নীতি, চুরি, ডাকাতি এটা প্রচুর পরিমাণে বাড়তেছে। আমি চাই যে এই বিষয়গুলোতে বিশেষ করে লক্ষ্য দেওয়া উচিত। এই সময়ে আয় কমেছে সাধারণ মানুষের। সরকারের কাছে দুর্নীতিমুক্ত প্রশাসন, কোটা বিলুপ এবং বাজার সিন্ডিকেটের দৌরাত্ম্য কমানোর প্রত্যাশার বিপরীতে মেলেনি আশানুরূপ ফল। কামাই করি এগুলো তো খরচ কিনতেই টাকা শেষ হয়ে যায়। এখন অসুখ বিসুখ হইলে আমার কাছে টাকা বের করার মতন, চিকিৎসা করার মতন টাকা হয় না। বিদেশে মালমূল গেলে বা ব্যবসা একটা আয় উন্নতি হইতো, এখন তো আয় উন্নতি হইতেছে না, এখন আরো যত তো পিছিয়ে যাইতেছে। প্রশাসনের যে বিষয়গুলো আছে সেগুলো অনেকাংশে সংস্কার হয়নি। যে কোঠার ভিত্তিতে আন্দোলন গড়ে উঠলো, নিজের জীবন গড়াবে, সেই কোঠাটা কিন্তু আজকে আরও বেশি হচ্ছে। তবে জুলাই গণহত্যার বিচার সংস্কারের উদ্যোগকে স্বাগত জানাচ্ছে জনগণ। সংস্কার আমরা যতটুকু আশা করেছিলাম ওই পরিমাণ সংস্কার এখনো আমরা দৃশ্যমান দেখছি না। অন্তর্বর্তীকালীন সরকারের ওভারঅল কর্মকাণ্ড আমি মনে করি ভালো আর কি, তবে নির্বাচনের আগে আরও পূর্ণাঙ্গ সংস্কার হওয়া উচিত। তিস্তা মহাপরিকল্পনা এবং লালমনিরহাটের পরিত্যক্ত বিমানবন্দর চালুর প্রতিশ্রুতির প্রতিফলন না পাওয়ায় আছে ভারতের সঙ্গে নতজানু নীতির অভিযোগ। তিস্তা প্রকল্প নিয়ে আমরা কিন্তু আশায় ছিলাম, এত ব্যাপক সমর্থন পাওয়ার পরও কেন যেন তিস্তা প্রকল্প থেকে উনি দূরে সরে এলেন। অনেক জায়গায় উন্নতি হয়েছে, কিছু কিছু জায়গায় আরও উন্নতির সুযোগ আছে, বিশেষ করে আইন শৃঙ্খলা, মব জাস্টিস, অর্থনৈতিক ক্ষেত্র। রিজার্ভের অবস্থা কি ছিল আমরা সকলেই জানি, এখন কিন্তু রিজার্ভ একটা শক্ত অবস্থানের উপর দাঁড়িয়ে আছি আমরা। নির্বাচন নিয়ে শঙ্কা দূর হওয়াকে দেখছেন অন্তর্বর্তী সরকারের বড় সাফল্য হিসেবে। রাজনৈতিক সরকার এলে অস্থিরতা কমবে বলে মনে করেন অনেকে। যত দ্রুতভাবে দেশের নির্বাচন হবে তত আমাদের এই বাংলাদেশ উন্নত হবে, ভালো চলবে। প্রয়োজনীয় সংস্কারগুলো করে তারপর আসলে নির্বাচনে যাওয়া উচিত ছিল সরকারের। যেহেতু একটা রাজনৈতিক সরকার নাই, রাজনৈতিক সরকার থাকলে আইন শৃঙ্খলার ব্যবস্থা অবশ্যই এখন থেকে অনেক বেটার হতো। তবে যে দলই সরকার গঠন করুক, জবাবদিহিতা নিশ্চিতের দিকে নজর দেওয়ার তাগিদ সাধারণ মানুষের।
হাবিবুর রহমান, ডিবিসি নিউজ ডেস্ক। দাগ যেখান থেকেই আসুক না কেন, তাই যে কোনো রকম দাগ ময়লাকে দাও ফার্স্ট ওয়াশের লাস্ট ওয়ার্নিং। সাদার আরেক নাম ফার্স্ট ওয়াশ ডিটারজেন্ট পাউডার। জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত ও বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আগামী সপ্তাহে আবার আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। সকালে ব্রিফিংয়ে এই কথা জানান কমিশনের সহসভাপতি। তিনি জানান, প্রথম পর্বের সংলাপে 165টি প্রস্তাবের মধ্যে 62টিতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়েছে, আর দ্বিতীয় পর্বের সবাই একমত হয়েছে 11টি বিষয়ে। জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রায় 5.5 মাস আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। এ নিয়ে অগ্রগতি কতটুকু তা জানাতে অন্তর্বর্তী সরকারের বর্ষপূর্তির দিনে সংসদ ভবনের এলইডি হলে এই সংবাদ সম্মেলন। কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানান, 2 পর্বের আলোচনায় কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কারের ব্যাপারে ঐকমত্য সম্ভব হয়েছে। কমিশনের উদ্যোগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 পর্যায়ের আলোচনার মধ্য দিয়ে কাঙ্ক্ষিত জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে তাৎপর্যপূর্ণ সংখ্যক সুপারিশ বা সংস্কার প্রস্তাবের ব্যাপারে জাতীয় ঐকমত্য অর্জন সম্ভব হয়েছে। এসব বিষয়ে আলোচনার সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে অভূতপূর্ব সৌহার্দ্য ও সম্প্রীতির বিষয়টি ছিল বিশেষভাবে লক্ষণীয়। তিনি আরও জানান, সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণ এবং জুলাই সনদ মানার বাধ্যবাধকতা নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আবারও আলোচনায় বসবে কমিশন। বাস্তবায়নের পথ কি হবে, রাজনৈতিক দলগুলোর অবস্থানের বিষয় আছে, তাই না? তো ফলে রাজনৈতিক দলগুলোর মতামতের উপর নির্ভর করবে, বিশেষজ্ঞদের মতামতের উপর নির্ভর করবে বাস্তবায়নের পথটা কী হবে। আমরা কোনো পূর্ব নির্ধারিত অবস্থান থেকে কমিশন বাস্তবায়নের কোনো পথ ইত্যাদি সুপারিশ করছে না। আমরা আগামী যে দিন সাথে কাছে কাজ করব, এর মধ্যে কতটা অগ্রসর হয়ে যাবে সেটা রাজনৈতিক দল এবং আমাদের বিশেষজ্ঞদের সাথে আলাপ আলোচনার উপর নির্ভর করবে। সরকার যদি মনে করে যে আসলে কমিশনের মেয়াদ বৃদ্ধি করা দরকার, তাহলে সরকার সেই সিদ্ধান্ত নেবে। আলী রিয়াজের আশা, এই প্রক্রিয়ায় স্বল্প সময়ের মধ্যে একটি উপযুক্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব এবং এর বাস্তবায়নের একটি পথ নিঃসন্দেহে তৈরি। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। ডিবিসি সংবাদে নিচ্ছে কি বিরতির সঙ্গেই থাকুন। নওগাঁর ধামইরহাট ও সাপাহার সীমান্ত দিয়ে শিশুসহ 18 জনকে পুশিং করেছে বিএসএফ। ভোরে তাদেরকে বাংলাদেশের সীমান্তে ঠেলে দেওয়া হয়, পরে বিজিবি সদস্যরা আটক করে পুলিশে হস্তান্তর করে। স্থানীয় সূত্র জানায়, ধামইরহাট উপজেলার 7 আনা গ্রামের একটি আম বাগান থেকে 4 যুবক, 7 নারী ও 3 শিশু সহ মোট 14 জনকে পুশিং করা হয়। অন্যদিকে ভোরে সাপাহার বাউনপাড়া সীমান্ত দিয়ে 2 শিশু সহ 2 নারীকে ঠেলে দেয় বিএসএফ। ফলে বিজিবি তাদেরকে হেফাজতে নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে। গাজা পুরোপুরি দখলে নিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। নেতানিয়াহুর এই সিদ্ধান্ত বিপর্যয় ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়ে ফিলিস্তিনকে শিগগিরই স্বীকৃতি দেওয়ার কথা জানিয়েছে অস্ট্রেলিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে ইসরায়েলি নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকে বসেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এরপরই গাজা পুরোপুরি দখলে নিতে নেতানিয়াহুর পরিকল্পনার অনুমোদনের সিদ্ধান্ত জানানো হয়। নেতানিয়াহুর কার্যালয় বিবৃতিতে গাজায় যুদ্ধ শেষ করতে 5টি নীতির কথা জানিয়েছে। এর মধ্যে যুদ্ধের বাইরে বেসামরিক জনগণকে মানবিক সহায়তা প্রদানের পাশাপাশি গাজা শহর নিয়ন্ত্রণে নিতে ইসরায়েলি বাহিনীর প্রস্তুত থাকার কথাও বলা হয়েছে। এদিকে গাজার দখল না নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। পাশাপাশি ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার কথাও জানিয়েছে দেশটি। আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ। গাজায় সামরিক অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত ফিলিস্তিনের বেসামরিক নাগরিক ও হামাসের হাতে বন্দী ইসরায়েলি জিম্মিদের জন্য বিপর্যয়কর পরিণতি ডেকে আনতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। এএফসি অনূর্ধ্ব-20 নারী এশিয়া কাপ বাছাই নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ তিমুর লেস্তের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লাওসে ম্যাচ শুরু হবে বিকাল 3টায়। এরই মধ্যে স্বাগতিক লাওসের বিপক্ষে 3-1 গোলের জয় শুরুটা দারুণ করেছে পিটার বাটলারের দল। র্যাঙ্কিংয়ে 21 ধাপে এগিয়ে থাকা শক্তিশালী লাওসকে হারানোয় বেশ আত্মবিশ্বাসী আফিদারা।
তিমুর লেস্তের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা বজায় রাখতে চায় আফ্রিকারা। এই ম্যাচে জয় পেলে মূল পর্বের টিকিট পেতে এক ধাপে এগিয়ে যাবে লাল সবুজের মেয়েরা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।